আমাদের আজকের টপিক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসু তার পঞ্চম মেয়াদে অর্থাৎ ১৯৯৬ থেকে ২০০০ সালের মধ্যে কি কি কাজ করেছিলেন। জ্যোতি বসু ১৯৯৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে টানা পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। ভারতের প্রধানমন্ত্রী পদের যুক্তফ্রন্টের সর্বসম্মত নেতা হওয়ার জন্য বসু সম্পূর্ণ প্রস্তুত বলে মনে হচ্ছিল, কিন্তু সিপিআইএম এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা বসুর প্রধানমন্ত্রীত্বের উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করতে অস্বীকৃতি জানায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে এটি ছিল বসুর শেষ মেয়াদ। ২০০০ সালে বসু পদত্যাগ করেন এবং ভারতের যে কোনো রাজ্যের সবচেয়ে দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের উত্তরাধিকার রেখে যান, যতক্ষণ না পবন কুমার চামলিং ২০১৮ সালে তার রেকর্ড অতিক্রম করে। ক্ষমতায় আসার পরপরই এটি প্রকাশ্যে আসে যে রাজ্য সরকার তার পূর্ববর্তী মেয়াদে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই রাজ্যের প্রায় ১৬০টি ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে বেসরকারি রিয়েল এস্টেট ডেভেলপার এবং জমি ঠিকাদারদের কাছে ইজারা দিয়েছিল। বসু সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং প্রতিবেদনের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। পরের বছর বসু সরকার ট্রেজারি কেলেঙ্কারির শিকার হয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা হাইকোর্টে দায়ের করা একটি জনস্বার্থ মামলার জবাবে প্রকাশিত হয় যে বসুর চতুর্থ মেয়াদে জেলাগুলিতে রাজ্য সরকারের পরিচালিত ট্রেজারগুলি সিপিআইএম দলীয় কর্মীদের ব্যক্তিগত খাতায় মোট ৫৫,০০০ কোটি টাকা জনসাধারণের অর্থ পাচার করেছে এবং ১৯৯৮ সালে রাজ্য পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রেরিত ২৫০০ কোটি টাকা এই অ্যাকাউন্টগুলিতে স্থানান্তরিত করা হয়েছিল। তবে সরকার দৃঢ়ভাবে এই বিষয়ে তদন্ত প্রত্যাখ্যান করেছে এবং তাদের পক্ষ থেকে কোনো অন্যায় কাজ করার কথা অস্বীকার করেছে। তবে সিএজি রিপোর্টে প্রকাশ পেয়েছে যে বসুর চতুর্থ মেয়াদে কেন্দ্রীয় সরকার কর্তৃক রাজ্যকে বার্ষিক বরাদ্দকৃত ১,৮০০ কোটি থেকে ২,৫০০ কোটি টাকার কেন্দ্রীয় তহবিল নিয়মিতভাবে গ্রামীণ সরকারের সিপিআইএম পদাধিকারীদের ব্যক্তিগত খাতায় স্থানান্তরিত করা হয়েছিল। একই বছর এটি প্রকাশ পেয়েছে যে বসু মুখ্যমন্ত্রীর বিবেচনামূলক ক্ষমতা ব্যবহার করে পূর্ব কলকাতার সল্টলেক এলাকার একাধিক স্থানে অবৈধভাবে বিচ্ছিন্ন ব্যক্তিকে অত্যন্ত সস্তা মূল্যে রিয়েল এস্টেট বরাদ্দ করেছিলেন, যার মধ্যে তার নিজের শ্যালক এবং ৩জন মন্ত্রিপরিষদ মন্ত্রী অর্থাৎ মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ, সমবায় মন্ত্রী ভক্তিভূষণ মণ্ডল এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আমিন অন্তর্ভুক্ত ছিলেন। ১৯৯৮ সালের সাধারণ নির্বাচনে দমদম আসন থেকে ভারতীয় জনতা পার্টির, যাকে তিনি বর্বর ও অসভ্য মানুষের দল বলতেন, সভাপতি তপন সিকদারের জয়ে বসু ব্যক্তিগতভাবে হতবাক হয়েছিলেন। তিনি ৩বারের সিপিআইএম সাংসদ নির্মলকান্তি চ্যাটার্জিকে পরাজিত করেছিলেন। রাজ্যে বিজেপির উত্থানের ফলে বসু সরকার রাজ্যে বাংলাদেশি মুসলমানদের অবৈধ অনুপ্রবেশের বিষয়টি মোকাবেলা করতে বাধ্য হয়েছিল। জ্যোতি বসু একবার রাজ্য সরকারের অধীনে যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক করার প্রস্তাব করেছিলেন, কিন্তু কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের সমালোচনার মুখে পড়েন, যারা এটিকে অসাংবিধানিক এবং পশ্চিমবঙ্গের ভাষাগত সংখ্যালঘু গোষ্ঠীর জন্য ক্ষতিকর বলে অভিহিত করেছিলেন।